হ্যালো বন্ধুরা, নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে আরকে ট্যালেন্ট চ্যানেলটি এখনই ভিজিট করে আসুন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আপনি আমাকে ডালু বলেই ডাকেন, তবে আমি আপনাকে অরু বলে ডাকবো। শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু অনেকদিন যাবৎ লিখেনি, তাই লেখা যেন ডালিয়ার হাত দিয়ে বের হচ্ছিল না। তবুও কোনো রকমে ডালিয়া লিখলো আর ঝটপট শাড়িটা পরে নিল। আয়নার নিজেকে গিয়ে দেখে মনে যেন আজকে নতুন বউ মনে হতে লাগলো। হঠাৎ অরণ্য ডাকতে লাগলো, ডালিয়া তুমি কি রেডি হয়েছো? আর কতক্ষণ লাগবে? আসতেছি। এই বলেই ডালিয়া বের হলো। ডালিয়াকে এরূপে দেখে অরণ্য যেন চমকে গেল। ভাবতে লাগলো মেয়েটার সত্যি অনেক মায়াবী চেহারা। আর এদিকে ডালিয়া অরণ্যের কাছে গিয়ে কাগজটা দিল। অরণ্য ডালিয়া লেখাটা পড়ে ডালিয়ার কানে কানে এসে বলল, তুমি আমাকে ওর বলেই ডেকো ডালু। অরণ্যের মুখে ডালু ডাকে শুনে ডালিয়া খুশিতে আত্মহারা হয়ে গেল। দুজনে মিলে বাইরে গেল, একটা পার্কে বসলো। অনেক দিন পর ডালিয়া এরকম একটা খোলামেলা জায়গায় বসছে। ডালিয়ার যেন অনেক ভালো লাগছে। ঠিক এমন সময় একটা পিচ্চি মেয়ে অরণ্যের কাছে এসে বলল, সবগুলো কত রে? অরণ্য মেয়েটাকে একটা 500 টাকার নোট দিয়ে বলল, এই নে। মেয়েটা টাকাটা পেয়ে খুশিতে রাস্তা রাস্তা চলে গেল। অরণ্য ফুলগুলো ডালিয়ার হাতে দিয়ে বলল, ডালু সরি, তোমার চুলগুলো আমি কেটে ফেলেছিলাম। চুলে তার খোপা করে মালাটা দিতে পারবো না, তোমার হাতে মালাগুলো পেঁচিয়ে পড়ো, ভালো লাগবে। অরণ্যের কাছ থেকে ডালিয়া ফুলগুলো নিয়ে বলল, কে বলেছে যে আমি চুলে পড়তে পারবো না? এই বলে চুলের একটা ক্লিপ দিয়ে একটা মালা চুলে আটকে দিল। অরণ্য দেখে ডালিয়াকে বলল, বা ডালু, তোমাকে তো বেশ সুন্দর লাগছে। অরণ্যের কথা শুনে ডালিয়া বেশ লজ্জা পেল। লজ্জায় মাথা নত করে ফেলল। তারপর অরণ্য বলল, থাক, আর লজ্জা পেতে হবে না, চলেন রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া যাক। তারপর দুজনে মিলে রেস্টুরেন্টে গেল। ডালিয়া এমন রেস্টুরেন্ট এইবার প্রথম দেখেছে। চারদিক কত সুন্দর করে সাজানো। অরণ্য খাবার অর্ডার করলো, খাবার চলেও আসলো, কিন্তু ডালিয়া বুঝতে পারলো না সে কাঁটা চামচ দিয়ে কিভাবে খাবে। অপরদিকে অরণ্য খাওয়া শুরু করে দিল। অরণ্যকে দেখে সেভাবে খাওয়ার চেষ্টা করলো, কিন্তু পারলো না। অরণ্য ডালিয়ার দিকে খেয়াল করে দেখলো ডালিয়া এখনো কিচ্ছু খায়নি। অরণ্য বেশ ভালোই বুঝতে পারলো ডালিয়ায় কাঁটা চামচ দিয়ে খেতে পারছে না, তাই অরণ্য চামচ রেখে হাতে খাওয়া শুরু করলো। ডালিয়া এটা দেখে একটু স্বস্তি পেল, সেও খাওয়া শুরু করলো। খাওয়া শেষে দুজনে মিলে আরও ঘুরলো। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসলো। রাস্তার পাশে সোডিয়াম বাতিগুলো জ্বলে উঠলো। ডালিয়ার যে কি ভালো লাগছে ডালিয়া বুঝতে পারছে না। গুটি গুটি পায়ে সোডিয়াম বাতির নিচে দুজনে হেঁটে কথা বলতে লাগলো। কত কথা যে বললো হিসাব নেই। দুজনের সবকিছু শেয়ার করে দুজন যেন একেবারে মিশে গেল। রাতে বাসায় ফিরল। ধীরে ধীরে ডালিয়া আর অরণ্যের সম্পর্কটা বেশ জমে উঠলো। কিন্তু এরই মধ্যে হঠাৎ অরণ্যের কল আসলো। অরণ্য কল ধরে দেখলো মাভিয়া। মাভিয়া কল ধরার পর বলল, হ্যালো অরণ্য, আমাকে মাফ করে দাও, আমাকে আর কষ্ট দিও না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমাকে আর যন্ত্রণা দিও না। তোমার সাথে এসব করা ঠিক হয়নি। সেদিন আমি আকাশের ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম, বুঝতে পারিনি কি করব, না বুঝে অন্যায় করে ফেলেছি। তুমি আমাকে মাফ করে দাও অরণ্য, আমাকে আর আঘাত করো না, আমাকে তোমার জীবনে ফিরিয়ে নাও। আমি আর এমন করব না, শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও। মাহিবা, কতবার বলেছি তোমাকে যে আমাকে আর কল দেবে না, আমাকে আর কল দিয়ে বিরক্ত করবে না। তুমি কল দিলে আমার বিরক্ত লাগে। পৃথিবীতে কাউকে যদি আমি ঘৃণা করি সেটা তোমাকে। আর কতবার তোমাকে কথা বলতে হবে? অরণ্য, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো। প্লিজ অরণ্য, আমাকে ফিরিয়ে দিও না, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি তোমাকে ভালোবাসি না মাহিবা। আর কতবার একটা কথা বলতে হবে তোমাকে? মাহিবা প্লিজ, আমাকে আর বিরক্ত করো না। আমার একদম ভালো লাগছে না তোমার সাথে কথা বলতে। তুমি প্লিজ আমাকে আর কল দিও না। প্লিজ অরণ্য, এরকম করো না। আচ্ছা, ইদানিং তোমাকে একটা মেয়ের সাথে প্রায় ঘুরতে দেখা যায়, মেয়েটাকে? আমার ব্যাপারে ইনফরমেশন আসিস তোমার? মেয়েটা কে জেনে কি হবে তোমার? প্লিজ বলো, মেয়েটা তোমার কে হয়? মেয়েটা আমার বউ হয়। অরণ্য, তুমি এই মেয়েকে বিয়ে করেছো? হ্যাঁ করেছি, কেন সমস্যা কোথায়? তুমি কি জানো এই মেয়ের পরিচয়? এই মেয়েকে? এই মেয়েরও পরিচয় নেওয়া শেষ। হ্যাঁ জানি এই মেয়েকে, আর জেনেই বিয়ে করেছি। তুমি জেনে শুনে এমন একটা মেয়েকে বিয়ে করেছো? হ্যাঁ করেছি। মেয়েটা আর যাই হোক তোমার মতো ছলনাময়ী না, তোমার মতো এত নিকৃষ্ট না, তোমার মতো প্রতারক না। অরণ্য
তুমি আমাকে এভাবে বলতে পারলে? ওই মেয়েটার সাথে আমার তুলনা করতে পারলে? হ্যাঁ পারলাম। প্লিজ মাইবা, আমি এখন বিবাহিত। আমার বউ জানলে খুব কষ্ট পাবে। তুমি প্লিজ আর আমাকে কল দিও না। আমাদের দাম্পত্য জীবনে কাটা হয়ে দাঁড়িও না। অরণ্য প্লিজ আমার কথাটা শোনো। আর কোনো কথা শোনার নেই। এই বলেই অরণ্য মাভিয়ার ফোনটা কেটে দিল। আর এদিকে ডালিয়া বুঝতে পারলো মাভিয়া কল দিয়েছিল। ডালিয়া অরণ্যকে জিজ্ঞেস করলো, মাহিবা কল দিয়েছিল কেন? আমার কাছে ও ফিরে আসতে চায়, এই জন্য। তাহলে আকাশের সাথে মাহিবার কি হয়েছে? আকাশের সাথে মাইবার ডিভোর্স হয়েছে প্রায় 2 বছর যাবৎ। এরপর অনেকবার কল করেছে, আমার কাছে ফিরে আসতে চেয়েছে, কিন্তু আমি তাকে গ্রহণ করিনি। আপনি তো মাহিবাকে ভালোবাসেন। মাহিবা যেহেতু আসতে চাচ্ছে, তাহলে ফিরিয়ে নিয়ে আসুন। না, এটা সম্ভব না। আমি মাহিবাকে ঘৃণা করি। কে বলতে পারে এটা তার আকাশের নতুন একটা নাটক না? যে মেয়ে এত বড় ছলনা করতে পারে সে আরো বড় ছলনা করতে পারবে। মাহিবাকে আমি বিশ্বাস করি না। যে আমার সন্তানকে দুনিয়াতে আসার আগেই খুন করে ফেলেছে, তাকে আমি মরে খেলেও মেনে নিতে পারবো না। কিন্তু মাহিবা কোন মেয়ের কথা বলল, আর আপনি তাকে বউ বলে পরিচয় দিয়েছেন? তোমার কথা বলছে। কথাটা শুনে ডালিয়া বিস্মিত হয়ে গেল। তার মতো একটা মেয়েকে অরণ্য বউ বলে পরিচয় দিল। এটা শুনে কিছুটা বিস্মিত হয়ে ডালিয়া উত্তর দিল, কিন্তু আমি তো আপনার বউ না। জানি তুমি আমার বউ না। তাহলে এমন বললেন যে? সেটা তুমি বুঝবে না। কিন্তু হয়েছে, একদম চুপ। এই ব্যাপারে আমি কিন্তু আর কোনো কথা শুনতে যাচ্ছি না। এই কথা বলে অরণ্য ডালিয়ার রুম থেকে চলে গেল। হঠাৎ রহমত চাচা এসে ডালিয়াকে বলল, ডালিয়া রহমত চাচার কথা শুনে ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি অরণ্যের রুমে গেল আর গিয়ে দেখলো অরণ্যের রুমের লাইট বন্ধ। ডালিয়া ঘরের লাইট জ্বালিয়ে পুরো অবাক হয়ে গেল, কারণ চারদিকে বেলুন আর ফুল দিয়ে সাজানো। অরণ্য ড্রয়ার থেকে একটা পেপার দিয়ে ডালিয়াকে পড়তে বলল। ডালিয়া পেপারের হেডলাইন পড়ে খুশিতে আত্মহারা হয়ে গেল, কারণ পেপারে লেখা ছিল আজ থেকে 6 বছর আগে ডক্টর অরণ্যের নামে করা অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। ডক্টর বলেছে অরণ্য কোনো ধর্ষক না, ওনাকে ফাঁসিয়েছেন ডক্টর অনুরাগ। তাই অরণ্যকে পুনরায় চাকরি প্রদান করা হলো আর অনুরাগকে চাকরিচ্যুত করা হলো। ডালিয়া সংবাদটা পড়ে খুশিতে যেন পাগল হয়ে যাবে মনে হচ্ছে। পাশ থেকে অরণ্য বলে উঠল, সারপ্রাইজটা কেমন লাগলো? ডালিয়া আদো আদো কণ্ঠে জবাব দিল, এভাবে কেউ সারপ্রাইজ দেয়? আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম কি না কি হয়েছে। তুমি থাকতে আমার কিচ্ছু হবে না ডালো। কিন্তু আপনি এটা কিভাবে করলেন? এত কিছু হয়ে গেল আর আমাকে আগে কিছু জানালেন না। আরে পাগলি, সারপ্রাইজ দেবো বলে জানিনি। এটার মামলা আমি আগে করেছিলাম। মাঝখান দিয়ে আমার প্রবলেমের জন্য মামলাটা আবার চালিয়ে যায়নি। তোমার কাছে এসে জীবনের মানেটা বুঝে নতুন করে, তারপর আবার মামলা আপডেট করি। নার্সকে জিজ্ঞেস করি, নার্সও তার ভুল বুঝতে পেরেছে। আবার কোর্টে গিয়ে আমার পক্ষে সাক্ষীও দেয়, রায় আমার পক্ষে আসে। তা কেমন লাগলো সারপ্রাইজটা? সারপ্রাইজটা অনেক ভালো লাগলো, অনেক খুশি হয়েছি। এতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। আমি আজকে অনেক খুশি। আবার নতুন করে সব শুরু করব, ডাক্তারি প্র্যাকটিস করব। আর তোমার জন্য একটা টিচার রেখেছি, তোমাকে যেন একটু নতুন করে শেখাতে পারে। কালকে থেকে তোমার টিচার আসবে, তোমাকে টুকি টেকে শেখাবে। কিন্তু পড়ালেখা তো কবে ছেড়ে দিয়েছি, আমি কি পারবো আবার সব কিছু শুরু করতে? ভয় লাগছে অনেক। ডালিয়া অরণ্যকে যত দেখছে ততই যেন ডালিয়ার মনে হচ্ছে এ কি সত্যি অরণ্যবাবু নাকি স্বপ্ন। ডালিয়ার নিজের চোখকেও বিশ্বাস করাতে পারছে না। পরদিন সকালে ডালিয়াকে অরণ্য ডাকতে লাগলো, ডালু, ডালু, নিচে আসো। ডালিয়া নিচে গিয়ে দেখলো একটা লোক। লোকটাকে দেখে ডালিয়া ভয়ে কুকড়ে গেল, আর লোকটাও ডালিয়াকে দেখে রহস্যময় হাসি দিতে লাগলো। অরণ্য ডালিয়াকে বলল, ডালিয়া, উনি রায়হান সাহেব, তোমাকে আজকে থেকে পড়াবে। আর রায়হান সাহেব, ও ডালিয়া আমার স্ত্রী আর আপনার ছাত্রী। আজকে থেকে ওকে পড়ানোর দায়িত্ব আপনার। লোকটা অবাক হয়ে অরণ্যকে আবারও জিজ্ঞেস করলো, উনি আপনার স্ত্রী? হ্যাঁ, আমার স্ত্রী। আপনি ওকে পড়ানো শুরু করুন। আচ্ছা, আপনি যা বলবেন। রায়হান সাহেব ডালিয়াকে পড়াতে বসলো। ডালিয়াকে লক্ষ্য করে বলল, আচ্ছা ডালিয়া, তোমার হাজবেন্ড কি তোমার অতীত জানে, নাকি আমি সব বলে দেব? আমাকে এক্ষুনি খুশি করে দাও, না হয় আমি তোমার স্বামীকে সব বলে দেব। এই বলে লোকটা ডালিয়ার শরীরে হাত দিতে লাগলো। ডালিয়া সেখান থেকে উঠে চলে আসলো আর রুমে এসে কাঁদতে লাগলো। অরণ্য ডালিয়াকে এরকম করতে দেখে অবাক হলো। ডালিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ডালিয়া, তুমি এভাবে চলে আসলে যে, কি হয়েছে? ডালিয়া কাঁদো কাঁদো কণ্ঠে বলল, লোকটা এর আগে অনেকবার পতিতাবল্লীতে গিয়েছিল, আজকে লোকটা আমাকে আবার দেখে কুপ্রস্তাব দিচ্ছিল। ডালিয়ার কথা শুনে অরণ্য রেগে গিয়ে নিচে চলে গেল। রায়হান সাহেবকে বলল, আপনার সাহস কি করে আমার স্ত্রীকে উল্টাপাল্টা কথা বলেন? আমি উল্টাপাল্টা কেন বলবো? আপনার স্ত্রী এর অতীত জানেন তো? ও একটা নষ্ট মেয়ে। আর আপনি বুঝি খুব ভালো ছেলে?
মানে? আপনার মতো কাপুরুষ যখন ওদের ভোগ করতে যান তখন আপনারা নিজের খুব সাধু মনে করেন, তাই না? আর ওদেরকে নষ্ট বলতে মুখে আটকায় না। ওদেরকে ভোগ করার সময় আপনাদের নীতি বাক্য কোথায় থাকে? লজ্জা লাগে না? একটা টিচার হয়ে এত নোংরা কাজ করেন, আবার অন্য মেয়েকে অপবাদ দেন। বেরোন আমার বাসা থেকে। রায়হান সাহেব অরণ্যের কথা শুনে লজ্জিত হয়ে বের হয়ে গেল। ডালিয়া অরণ্যের কথা শুনে বিস্মিত হলো। এই প্রথম কোনো ছেলে যেন ডালিয়ার মনের কথাগুলো বলল। ডালিয়ার মনটাকে বুঝতে পারলো। অরণ্যের প্রতিটা ব্যবহার যেন ডালিয়াকে অরণ্যের প্রতি আরো দুর্বল করে দিতে লাগলো। অপরদিকে অরণ্য ডালিয়ার কাছে এসে বলল, তুমি কষ্ট পেও না। এইসব মানুষের কথা চোখে জল ফেলো না। এরা কাপুরুষ, এরা মানুষ নামে অমানুষ। কথাগুলো শুনে ডালিয়ার চোখ দিয়ে কান্নার যেন বৃষ্টি হয়ে নামলো। ডালিয়া অরণ্যকে বলল, আপনার মতো করে আমাকে আর কেউ কখনো বোঝেনি, এতটা ভালো কেউ কখনো বাসেনি। অরণ্য ডালিয়ার চোখের জল মুছে দিয়ে ডালিয়াকে জড়িয়ে ধরলো আর বলল, ধুর পাগলি, এভাবে কেঁদো না তো। তোমাকে কাঁদলে একদম ভালো লাগে না। আমি চাই তুমি আমার জন্য সবসময় হাসি খুশি থাকো। ঠিক এই মুহূর্তে অরণ্যের ফোনে মাভিয়ার কল আসলো আর অরণ্য ফোনটা কেটে দিল। মাভিয়া আবারও ফোন করলো আর অরণ্য ফোনটা আবারও কেটে দিল। পাশ থেকে ডালিয়া বলে উঠলো, আপনি বারবার ফোন কাটছেন কেন? কে ফোন দিয়েছে? ধরছেন না কেন? মাইবা কল দিয়েছে। ধরে দেখুন কি বলে, কোনো দরকার আছে কিনা। আমি চাচ্ছি না কল ধরতে, নতুন কোনো নাটক সাজিয়েছে হয়তো। এখন আর ফোন ধরার কোনো ইচ্ছে নেই আমার। শোনো, তাড়াতাড়ি রেডি হও, আজকে তোমাকে নিয়ে পার্লারে যাবো। পার্লারে কেন? ভয় নেই, আজকে তোমাকে কিছু করবো না। তোমার চুলে সুন্দর একটা হেয়ার কাট দিয়ে নিয়ে আসবো। এখন চুলগুলোকে কেন জানি এলোমেলো লাগছে। ডালিয়া অরণ্যের কথা শুনে তাড়াতাড়ি রেডি হলো। দুজন মিলে পার্লারে গেল। পার্লারের মহিলা ডালিয়াকে জিজ্ঞেস করলো, কি কাট দেবো বলুন? ডালিয়া চুপ করে রইল, কারণ সে বুঝতে পারছিল না কি বলবে। হঠাৎ অরণ্য বলে উঠলো, ওর চুল তো ছোট, আপনি শর্ট লেয়ারটা দিয়ে দিন, ওকে মানাবে বেশ। পার্লারের মহিলা অরণ্যের কথা মতো ডালিয়াকে শর্ট লেয়ার কাট দিয়ে দিল। কাটা শেষে ডালিয়া আয়নায় নিজেকে দেখে নিজেই চিনতে পারলো না, কারণ ডালিয়াকে বেশ সুন্দর দেখাচ্ছিল। এই কাটটা ডালিয়াকে বেশ মানিয়েছিল। অরণ্য ডালিয়াকে বলল, বাহ, তোমাকে তো বেশ সুন্দর লাগছে, একদম পরীর মতো লাগছে। ডালিয়া লজ্জায় লাল হয়ে গেল। তারপর দুজনে পার্লার থেকে বের হয়ে শপিংয়ে গেল। ডালিয়ার জন্য বিভিন্ন জিনিস কিনলো। ডালিয়াও অরণ্যের জন্য একটা শার্ট পছন্দ করে দিল। শপিং শেষে রেস্টুরেন্টে বসে দুজনে খেলো। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। আজকে কেন জানি না ডালিয়ার খুব ইচ্ছে হচ্ছে সোডিয়াম বাতির নিচে বসে বাদাম খেতে আর আটা দিতে, কিন্তু অরণ্যকে বললে কি ভাববে? সাহস করে বলবে ভেবেও যেন বলতে পারছিল না। হুট করেই বলে ফেললো, আচ্ছা 10 টাকার বাদাম কিনবেন। তা কেনা যায়, কিন্তু হঠাৎ হলুদ বাতির নিচে বসে আপনার সাথে বাদাম খেতে খুব ইচ্ছে করছে, এই জন্য একটু আড্ডা দিতে ইচ্ছে করছে। এটা খারাপ দাওনি, দাঁড়াও আমি বাদাম কিনে আনছি। অরণ্য ডালিয়াকে দাঁড় করিয়ে রেখে বাদাম কিনে আনলো। দুজনে মিলে সোডিয়াম বাতির নিচে বসলো। কত কথাই যে বললো তারা। অরণ্য ডালিয়ার বাচ্চা কথাগুলো বেশ উপভোগ করতে লাগলো। আর সত্যি তো ডালিয়া একটা বাচ্চাই, কারণ ডালিয়া তো অরণ্যের 18 বছরের ছোট। অরণ্য খুব মনোযোগ দিয়ে ডালিয়ার কথা শ্রবণ করতে লাগলো। ডালিয়া বলতেছিল, দেখুন আমাকে আর আপনাকে এই বাতির নিচে কেমন হলুদ হলুদ দেখাচ্ছে। ডালো, এটাকে সোডিয়াম বাতি বলে। কি বাতি বললেন? সোডিয়াম বাতি। এটা আবার কেমন নাম? আমি হলুদ বাতি বলেই ডাকবো। তোমার যা ইচ্ছে দেখো। এখন কি বাসে যাবো না? অনেকক্ষণ তো আড্ডা দিলা, রাত তো বেশ হলো, চারপাশে শান্ত হয়ে যাচ্ছে। চলো গাড়িতে চলো, বাসে যাই। গাড়িতে উঠতে আজকে মন চাচ্ছে না, চলেন আজকে রিক্সা দিয়ে যাই। আমার রিক্সা দিয়ে ঘোরার খুব ইচ্ছা। ডালিয়াকে যত দেখছে অরণ্য ততই মুগ্ধ হচ্ছে। এটা ভেবেই বিস্মিত হচ্ছে কত অল্পেই মেয়েটা খুশি হয়ে যায়। তারপর হাসি মুখে অরণ্য উত্তর দিল, আচ্ছা তাহলে ড্রাইভারকে বলি চলে যাওয়ার জন্য, আজকে আমরা রিক্সাতেই যাবো। এরপর দুজনে মিলে রিক্সায় উঠলো। খোলা আকাশের নিচে রিক্সায় চড়তে দুজনে বেশ ভালোই লাগছে। হালকা মৃদু মন্দ বাতাস দুজনের মনে আর শরীরে শিহরণ দিতে লাগলো। চারদিকে তাকিয়ে দেখলো ব্যস্ত শহরটা থমথমে নিস্তব্ধ হয়ে গেল। ডালিয়া হুট করে অরণ্যের কাঁধে মাথা রাখলো। অরণ্য ডালিয়াকে বেশ আটসাটভাবে জড়িয়ে ধরে রাখলো। এখন ডালিয়া নিজেকে সবচেয়ে সুখী মনে হচ্ছে। কিছুক্ষণ পর বাসায় ফিরলো তারা। বাসায় ফিরে যা কিনলো তা বের করে ডালিয়া দেখতে লাগলো। খেয়াল করলো অরণ্য ডালিয়াকে একটা নীল শাড়ি কিনে দিয়েছে। ডালিয়া শাড়িটা নিয়ে আনন্দে নাচতে লাগলো। ডালিয়া শাড়িটার ভাঁজ খুলে পড়লো। পরার পর ডালিয়া যখন আয়নায় নিজেকে দেখলো, ডালিয়ার মনে হলো ডালিয়াকে একটা নীল পরি লাগছে। ঠোঁটে হালকা লিপস্টিক লাগালো, কপালে কালো একটা ছোট্ট টিপ পড়লো। তারপর অরণ্যের কাছে গেল সে।
অরণ্য ডালিয়ার সৌন্দর্য মুগ্ধ হয়ে গেল। ডালিয়ার হেয়ার কাট, শাড়ি আর হালকা সাজটা ডালিয়াকে এত মানিয়েছে যে অরণ্যকে বিমোহিত করে দিল। ডালিয়াকে দেখে অরণ্য ডালিয়াকে জড়িয়ে ধরে ডালিয়ার কপালে একটা চুমু দিল। ঠিক এই সময় মাভিয়া আবারও কল দিল। এবার অরণ্য মাভিয়ার কলটা আবার কাটলো। কাটার পর মাভিয়া আবারও কল দিল। অরণ্য আবারও কলটা কেটে দিল। বারবার কাটার পরও মাভিয়া বারবার কল দিচ্ছিল। তারপর অরণ্য কলটা ধরে ডালিয়ার হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বলল, আর ডালিয়াকে বলল। তুমি কথা বলো। ডালিয়া ফোনটা হাতে নিয়ে বুঝতে পারলো না কি বলবে, কিছুটা ভয়ে পেতে লাগলো। ফোনটা কানে নিয়ে আবার নিচে নামিয়ে ফেললো। অরণ্যকে বলল, আমি কি বলবো? আপনিই কথা বলেন। আমি কিছু বলতে পারবো না, আমার ভয় লাগছে। উনি কত বড় মানুষ, ওনার সাথে কথা বলে আমি পারবো না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।